কাল শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। ৩০০ আসনে ২৫০০-এর মতো মনোনয়নপত্র জমা পড়েছে। বগুড়া ৬ আসন থেকে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আসন বগুড়ার ৭-এ বিএনপি প্রার্থী মোর্শেদ মিল্টন ও দিনাজপুর ৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে তীব্র হিমের হাওয়ার সাথে বইছে নির্বাচনী বাতাস। রবিবার শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ, তাই ঘুম নেই নির্বাচনের প্রার্থী আর নির্বাচন কর্মকর্তাদের। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ শনিবার বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই আসনে মনোনয়নপত্র জমা দেন ৫ প্রার্থী। এর মধ্যে জামাতে ইসলামীর আবিদুর রহমান সোহেল ছাড়া বাকি ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন বগুড়ার ৭-এ বিএনপি মনোনীত প্রার্থী মোর্শেদ মিল্টনের মনোনয়নও বৈধ ঘোষণা হয়েছে। ৪১ বগুড়া ৬ বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। দিনাজপুর ৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়া একই আসনে জামাত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের খামিদুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি। ৩ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। দ্বৈত নাগরিকত্বের তথ্য নিশ্চিতের পর সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দলীয় মনোনয়নপত্রের সাথে সইয়ের মিল না থাকায় চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস.এম. ফজলুল হক ও শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়। বরিশালে বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া বেশ কিছু অসংগতি থাকায় ৮ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। রংপুর ৫ আসনের ১১ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ২ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। রাজশাহীর ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন। এর মধ্যে ১৯ বৈধ, ১৮ অবৈধ ও একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এদিকে ঝিনাইদহ ১ আসনে বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের মনোনয়ন বৈধ হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সাংবিধানিক যে বিধান আছে, দাড়ি কমা সেমিকোলন সহ মেনে চলব আমি এবং আমার সমর্থকরা। রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আপিল শুরু হবে পরের দিন থেকে। আপিল নিষ্পত্তির কাজ চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। ভোট হবে ১২ ফেব্রুয়ারি। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৩০তম আসর। স্থানীয় উদ্যোক্তারা ছাড়াও ৬টি দেশের ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। মোট প্যাভিলিয়ন ৩২৭টি, যা গেল বছরের চেয়ে কম। সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, এবারের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হচ্ছে। মেলার প্রধান লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। মেলায় স্থান পেয়েছে দেশি বিদেশি উদ্যোক্তাদের ৩২৪টি স্টল। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। তবে সব স্টল এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। প্রথম দিকে এখনো তো সব স্টলগুলো বসেনি, মানে এখনো মেলার যে মেন জমজমাট পার্টটা সেটা এখনো পাইনি। নেক্সট আবার আসবো দেখি কয়েকদিন পরে। মেলাটা আসলাম হচ্ছে সমস্ত কে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে এটা দেখতে এবং কোন ধরনের কাস্টমার এখানে বেশি, তাহলে মার্কেটটাকে যাচাই করার জন্য আর কি। এরই মধ্যে আসতে শুরু করেছেন দর্শনার্থীরাও। শুরুর দিকে ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে ঘুরছেন, দেখে শুনে পছন্দের পণ্য কিনছেন তারা। পাকিস্তানি, ইন্ডিয়ান, ইরানি, টার্কিশ বিভিন্ন ব্র্যান্ড আছে, তো এখানে বিভিন্ন কালেকশনগুলো পাওয়া যায়, তো এই জন্য ভালো লাগছে। এবার শাল, কাশ্মীরি 1 পিস, 2 পিস, 3 পিস, শাল, শাড়ি, স্যুট, ব্যাগ, এভরিথিং আমাদের দোকানে আসবে ডিসকাউন্ট, মেলার ভিতরে ডিসকাউন্ট। আমাদের ব্র্যান্ডটাকে বাকিদের কাছে বা বাকি যে যারা আসবে সবার কাছে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের মেইন প্রত্যাশা। মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্দেশ্য হল রপ্তানি পণ্যের উন্নয়ন, বহির্মুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ, আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথ উদ্যোগে এ মেলা চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলায় এবার প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট ইশতেহার দেওয়ার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, রক্তের ওপর দাঁড়িয়ে আছি, এই ঋণ শোধ করতে হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। বদিউল আলম বলেন, গণভোট নিয়ে সরকার প্রচারণা চালাচ্ছে, তবে প্রচারণার চেয়েও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন বড় দায়িত্ব। ক্ষমতায় অধিষ্ঠিত হলে সরকার গঠন করলে তারা কি কি করবে সেই অঙ্গীকার তারা ব্যক্ত করছে এই ইশতেহারের মাধ্যমে। তো আমরা নাগরিকদের পক্ষ থেকে আমরা তুলে ধরতে চাই যে সেই ইশতেহারে কি কি থাকা উচিত, বিশেষত এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থান হলো তার প্রেক্ষাপট। বেগম খালেদা জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন কি বলছেন, তাদের সাথে আপনার কি কথা হয়েছে? উনি আজ চতুর্থ দিনের মতো কিন্তু জিয়া উদ্যানে বিএনপির যে খালেদা জিয়ার যে স্মৃতিস্তম্ভটি রয়েছে সেখানে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমার ঠিক পিছনটিতে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সেই ভোর সকাল থেকেই কিন্তু বেগম জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে জিয়া উদ্যানে সর্বস্তরের মানুষ, অর্থাৎ যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং যারা রাজনীতি মতাদর্শের নয়, তারাও কিন্তু এই জিয়া উদ্যানে আসছেন এবং বেগম জিয়ার যে স্মৃতিস্তম্ভটি রয়েছে সেই স্মৃতিস্তম্ভে ফুলের যে শুভেচ্ছা এবং ফুল দিয়ে তাকে যে সম্মাননা সেটি কিন্তু আসলে দিচ্ছেন। আমি আপনাদেরকে একটু সেই স্মৃতিস্তম্ভটি আসলে দেখানোর চেষ্টা করব। স্মৃতিস্তম্ভটি জুড়ে কিন্তু সর্বসাধারণের যে ভিড়, উপচে পড়া ভিড়, সেটি কিন্তু আসলে সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। যে তীব্র শীত, আসলে এই তীব্র শীতকে উপেক্ষা করেই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাত ভোর এই স্মৃতিস্তম্ভের চারিপাশে নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন, হাত জোর করে সৃষ্টিকর্তার কাছে বেগম জিয়ার জন্য কিন্তু প্রার্থনা করছেন এবং ফুল দিয়ে এই যে স্মৃতিস্তম্ভটি সেখানে কিন্তু তাকে স্মরণ করছেন। আমরা সকাল থেকে দেখতে পেরেছি বিএনপির যে ঊর্ধ্বতন নেতাকর্মী রয়েছেন এবং সর্বসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাতে আসছেন পরিবার পরিজন নিয়ে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, আজ সকালে কিন্তু এই মাজার জিয়ারতে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবির রিজভী সহ বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মী কিন্তু এই জায়গাটিতে এসেছিলেন এবং এখনও অবধি বিভিন্ন পর্যায়ে রাজধানী সহ রাজধানীর আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু নেতাকর্মী এই জায়গাটিতে আসছেন এবং বেগম জিয়ার যে স্মৃতিস্তম্ভটি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আর একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, আজ সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু এই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে আসার কথা রয়েছে বা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। এ ছিল আমার কাছে বর্তমানে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সকমে পার্থ সাহা যুক্ত হয়েছিলেন জিয়া উদ্যান। বিশ্ব রাজনীতিতে যুদ্ধ শুরুর আগে বা ক্ষমতা সংহত করার সময় প্রায় শোনা যায় ফলস ফ্ল্যাগ শব্দটি। এর অর্থ এমন হামলা বা ঘটনা যার দায় অন্যের ওপর চাপানো হলেও নেপথ্যে থাকে ভিন্ন উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার অভিযোগের পর আবারও এই শব্দটি আলোচনায় এসেছে। 1939 সালে জার্মানির নাৎসি বাহিনী নিজেরাই রেডিও স্টেশনে হামলা চালিয়ে দোষ চাপায় পোল্যান্ডের ওপর। এই ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়। ইতিহাসে এটি পরিচিত গ্লেভিটস ইনসিডেন্ট নামে। 1931 সালে জাপান নিজেরাই রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধের অজুহাত তৈরি করে। এটি পরিচিত মুকদেন ইনসিডেন্ট নামে। 1999 সালে মস্কো সহ বিভিন্ন শহরের আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত হন প্রায় 300 মানুষ। রাশিয়া দায় চাপায় চেচেন বিদ্রোহীদের ওপর, কিন্তু পরবর্তীতে সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও গবেষকরা অভিযোগ তোলেন এই হামলার পেছনে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি জড়িত থাকতে পারে। সম্প্রতি রাশিয়া দাবি করছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। ক্রেমলিনের মতে এর পেছনে ইউক্রেন জড়িত, কিন্তু কিয়েভ তা অস্বীকার করছে।
পশ্চিমা বিশ্লেষকদের একাংশ বলছে ঘটনার পূর্ণাঙ্গ প্রমাণ প্রকাশ না হওয়ায় এটি সম্ভাব্য ফলস ফ্ল্যাগ ন্যারেটিভ হিসেবেও আলোচিত হচ্ছে। এর আগে 2022 সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগেও রাশিয়া দাবি করেছে ইউক্রেনে রুশভাষীদের ওপর নিপীড়ন চলছে। পশ্চিমা দেশগুলো বলছে এই বক্তব্য ছিল যুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরির কৌশল। বিশ্লেষকদের মতে ফলস ফ্ল্যাগ অপারেশন প্রমাণ করা অত্যন্ত কঠিন, তবে ইতিহাস বলছে যুদ্ধের আগে তথ্যের যুদ্ধই সবচেয়ে ভয়ঙ্কর। যুদ্ধক্ষেত্রে যেমন গোলাগুলি চলে তেমনি চলে তথ্যের লড়াইও, আর সেই লড়াইয়ে সত্য আর মিথ্যার সীমারেখা হয়ে ওঠে ঝাপসা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।